আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করব, অর্থাৎ যোগজীকরণ নির্ণয় করব। এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি ধরনের, তারপরে আমরা কি করব, প্রতিস্থাপন পদ্ধতিটা এক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, আজকে আমাদের গাণিতিক সমস্যাটা হচ্ছে এমন, এখানে দেওয়া আছে নির্ণয় করো ইন্টিগ্রেশন সাইন রুট ওভার এক্স, আর এখানে আছে ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/4। টু দি পাওয়ার কি 1/4, এটাকে আমরা চতুর্থ মূলক বলে থাকি। যেমন দেখি এই যে রুট সাইন দিয়ে এখানে 4 লেখা হয়, এখানে গাণিতিকভাবে প্রকাশ করলে এটা হয় হচ্ছে 1/4, অর্থাৎ এটাকে আমরা চাইলে 1/4ও বলতে পারি কিংবা চতুর্থ মূলক বলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা সমাধানটা শুরু করি। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করব কি পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করলাম। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, প্রথমে যে গাণিতিক সমস্যাটি আছে অর্থাৎ প্রশ্নটি ওটা আগে লিখে ফেলবো, তারপর আমরা যথারীতি সমাধানটা শুরু করে দেব। এই যে রুট এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে ডিএক্স। এখন কথা হচ্ছে আমরা তো এখানে প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করব, কিন্তু কাকে প্রতিস্থাপিত করব এটা একটু দাঁড় করাইতে হবে আর কি। মানে অন্য সব যে প্রতিস্থাপন পদ্ধতি ক্ষেত্রে বা আমরা যে প্রতিস্থাপন পদ্ধতি আমরা যে গাণিতিক সমস্যার সমাধান করে থাকি সাধারণত, সেখানে তো মোটামুটি আর কি অত বেশি চিন্তা করতে হয় না, কিছুটা ভাবলেই আমরা ধরে নিতে পারি যে কাকে প্রতিস্থাপিত করব। কিন্তু আজকে এই গাণিতিক সমস্যাটি এটা একটু সমস্যাই বলা যেতে পারে, যে খুব তাড়াতাড়ি আমরা ধরে নিতে পারতেছি না যে কাকে আমরা প্রতিস্থাপিত করব বা করলে সুবিধা হবে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব প্রতি অন্তরজের ধারণা। কোন ধারণা ব্যবহার করব? প্রতি অন্তরজ। কেননা আমরা জানি যে ইন্টিগ্রেশন হচ্ছে প্রতি অন্তরজের ধারণা। এই প্রতি অন্তরজের ধারণা ব্যবহার করে আমরা দাঁড় করানোর চেষ্টা করব যে কাকে প্রতিস্থাপিত আজকে আমাদের করতে হবে বা করলে সুবিধা হবে। আচ্ছা, আমরা এমন কিছুকে প্রতিস্থাপিত করব যাকে ডিফারেন্সিয়েশন করলে রুট এক্স আসে। সেটা কি? আমরা এমন কিছুকে প্রতিস্থাপিত করব যার ডিফারেন্সিয়েশন রুট এক্স। এখন এটা আমরা কিভাবে দাঁড় করাবো? এই ক্ষেত্রে আমাদের সহায় হচ্ছে প্রতি অন্তরজের ধারণা। কি হবে সেটা? এটার বিপরীত ধারণা, অর্থাৎ প্রতি অন্তরজ মানে কি ইন্টিগ্রেশন, আর অন্তরজ আমরা পাচ্ছি ডিফারেন্সিয়েশন থেকে, অর্থাৎ কার ডিফারেন্সিয়েশন রুট এক্স হবে এটা বুঝতে গেলে রুট এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। এটা কি করতে হবে? রুট এক্স এর ইন্টিগ্রেশন। তাহলে আমরা এখন রুট এক্স এর ইন্টিগ্রেশন করে দেখি যে কার ডিফারেন্সিয়েশন রুট এক্স হবে। আচ্ছা, রুট এক্স এর ইন্টিগ্রেশন করব আমরা এটা বোঝার জন্য যে কার ডিফারেন্সিয়েশন রুট এক্স হবে, আর যার ডিফারেন্সিয়েশন রুট এক্স হবে তাকেই আমরা আজকে প্রতিস্থাপিত করব। এখন কথা হচ্ছে রুট এক্স এর ইন্টিগ্রেশন কিভাবে করব। এটা তো খুব একটা জটিল নয় আমাদের কাছে, কেন আমরা এটা জানি যে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ধারণা এখানে ব্যবহার করলে রুট এক্স এর ইন্টিগ্রেশন চলে আসবে। কেন হচ্ছে রুট, যেটাকে আমরা বর্গমূল, অর্থাৎ 1/2, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1/2 হলো। আর এখানে আমাদের ব্যবহার হবে কি এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। এটা আমরা এখানে ব্যবহার করি। ব্যবহার করলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1/2 প্লাস 1 প্লাস সি। এখন কথা হচ্ছে 1/2 প্লাস 1 যোগ করলে কি হয়? এটা তেমন কিছুই না, এটা হলো ভগ্নাংশের যোগ। আমরা কি করব? হরের লসাগু করব, 2 হলো, তাহলে এখানে 1 প্লাস 2 অর্থাৎ 3/2। তাহলে এখানে হচ্ছে x টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি। এটা যদি ভাগ, তাহলে এখানে হচ্ছে 2/3 x 3/2 প্লাস সি। আমরা কিন্তু পেয়ে গেলাম যে 2/3 ইন্টু x 3/2, এটা ইন্টিগ্রেশন করলে, সরি এটা ইন্টিগ্রেশন না, এটা ডিফারেন্সিয়েশন করলে, যেহেতু রুট এক্স এর ইন্টিগ্রেশন করলে বা যোগজীকরণ নির্ণয় করলে আমরা পাচ্ছি 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2। এখন প্রতি অন্তরজের ধারণা হিসেবে আমরা বলতেই পারি যে এই যে এইটুকু অংশে অর্থাৎ 2/3
এক্স থ্রি বাই টু, এটার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো রুট এক্স। তার কিন্তু আমরা পেয়ে গেলাম যে কাকে প্রতিস্থাপিত করতে হবে। আর আমরা এই যে টু বাই থ্রি এক্স থ্রি বাই টু, এটার মধ্যে আমরা এই অংশটুকু নিব। এটা আমাদের খুব একটা সমস্যা করবে না, এটা আমাদের গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে এটাকে আমরা মানে ম্যানেজ করতে পারবো। তাহলে আমরা প্রতিস্থাপিত করব এক্স থ্রি বাই টুকে, এক্স থ্রি বাই টুকে আমরা প্রতিস্থাপিত করব, আমরা এই যে রুট এক্সটা পেয়ে যাব। কেন কিভাবে পাবো? ডিফারেন্সিয়েশন করলে পাবো। অর্থাৎ আমরা এখন এখানে ধরে নিচ্ছি যে মনে করি এক্স থ্রি বাই টু সমান সমান হচ্ছে জেড। আমরা ধরে নিলাম এক্স থ্রি বাই টু সমান সমান কি জেড। এখন আমরা কি কাজ করব? এখন আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করব। কেন করব? যে এক্স চলকের বদলে আসলে জেড চলক, তাহলে ডিএক্স কে আমরা প্রতিস্থাপিত করব। কি দ্বারা সেটা নির্ণয় করব। অর্থাৎ ডিডিএক্স এক্স থ্রি বাই টু সমান সমান হচ্ছে ডিডিএক্স, এটা হচ্ছে জেড। বা এখন এক্স থ্রি বাই টু, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? এখানে আমরা ব্যবহার করব এক্স টু দি পাওয়ার এন। এই ডিফারেন্সিয়েশনের ধারণা এক্স টু দি পাওয়ার এন কি হয়? এটা হয় হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর এখানে এন মানে কি থ্রি বাই টু, সুতরাং এখানে আসবে আমাদের থ্রি বাই টু ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান সমান সমান হচ্ছে ডিজেড ডিএক্স। এখন এই থ্রি বাই টু কোনো ফ্যাক্ট না, এটা এই পাশে আসবে, আসলে টু বাই থ্রি হবে, মানে এখানে গুণ আসছে, এখানে আসে ভাগ হবে। আর থ্রি বাই টুকে যদি আমরা ওয়ান দিয়ে ওয়ান বিয়োগ করি, থ্রি বাই টু থেকে যদি ওয়ান বিয়োগ করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের টু লসাগু টু আর থ্রি মাইনাস হচ্ছে টু ওয়ান বাই টু। আমরা কি পেলাম? থ্রি বাই টু মাইনাস ওয়ান, আমরা পেলাম হলো ওয়ান বাই টু। অর্থাৎ এখানে পেলাম হচ্ছে থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ইকুয়াল হচ্ছে ডিজেড ডিএক্স। অতএব এখানে আমরা কি পাবো? এই যে এক্স এর পাওয়ার কি ওয়ান বাই টু, এটাকে আমরা রুট এক্স লিখতে পারি। ডিএক্স এখানে ভাগ আছে, তাহলে এখানে আসলে গুণ হলো ডিএক্স ইকুয়াল কি, সরি এটা থ্রি বাই টু, তাহলে এই পাশে হবে কি টু বাই থ্রি ডিজেড। আমরা যেটা বলতেছিলাম যে এই সামনে যে থ্রি বাই টু ছিল ওটা ধরার কোনো দরকারই নেই, ওটা আমরা পেয়ে যাব, আমরা কিন্তু পেয়ে গেছি। এই যে রুট এক্স ডিএক্স সমান সমান টু বাই থ্রি ডিজেড আমরা কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, এটা যে কারণে এটাকে আমরা প্রতিস্থাপন করলাম সেই কারণটা কিন্তু আমাদের চলে আসছে, মানে আমরা যেটা ভাবছিলাম সেটা কিন্তু আমরা পেলাম। এই যে রুট এক্স ডিএক্স, এই যে রুট এক্স ডিএক্স কে আমরা প্রতিস্থাপিত করতে পারলাম। আচ্ছা, এখন আমরা প্রতিস্থাপিত করি বা প্রতিস্থাপনের কাজগুলো করি। আর যে রুট এক্স ডিএক্স এর জায়গায় কি আসবে? টু বাই থ্রি ডিজেড। তাহলে টু বাই থ্রি আমরা ইন্টিগ্রেশনের সাইনের বাম দিকে লিখলাম। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি, বুঝতে আমার সমস্যা হচ্ছে। তাহলে টু বাই থ্রি ইন্টিগ্রেশন সাইনের বাম পাশে ইন্টিগ্রেশন সাইন, আর এখানে আসলো ডিজেড। তাহলে আমরা কি করলাম? রুট এক্স ডিএক্স কে প্রতিস্থাপন করলাম টু বাই থ্রি ডিজেড দিয়ে। আর এখানে ওয়ান মানে তো ওয়ানই থাকলো। আর এখানে দেখি এক্স থ্রি বাই টু ইকুয়াল হচ্ছে জেড, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল হচ্ছে জেড। আর এখন এইটুকু অংশ দেখি, যে চতুর্থ মূল আর হলো এক্স কিউব। আর এখানে আমরা কি লিখছি? এক্স থ্রি বাই টু। আর এটা সমান আসলে কি হয় খেয়াল করি, এক্স কিউব টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইকুয়াল হচ্ছে এক্স থ্রি বাই ফোর, এক্স টু দি পাওয়ার থ্রি বাই ফোর। কেননা
পাওয়ার উপর পাওয়ার তুলে গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার 3/4। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আচ্ছা, এক্স 3/2। কেন 3/2 লিখলাম? এই যে 3/2 আছে, আর এটাকে আমরা যদি গুণ করি 1/2 দিয়ে, অর্থাৎ পাওয়ারটাকে, মানে আমরা এক্স কে গুণ করলাম না, কিন্তু পাওয়ারটাকে গুণ করলাম। কেন? পাওয়ার উপর পাওয়ার তুলে গুণ হয়, পাওয়ার উপর পাওয়ার তুলে কি হয়? গুণ হয়। তাহলে এখন কি হলো? এই যে 3/2 গুণন 1/2, তাহলে হলো 3/4। এই যে 3/2 x 3/2 আসলো, সরি x টু দি পাওয়ার 3/2 আর কি। সংখ্যায় বলা হয়ে যাচ্ছে যে x 3/2, আসলে মূলত এটা হচ্ছে x টু দি পাওয়ার 3/2। তাহলে x টু দি পাওয়ার 3/2 কি? z। তাহলে এখানে লিখলাম আমরা z টু দি পাওয়ার হাফ ইকুয়াল হচ্ছে √z। অর্থাৎ এই ক্ষেত্রে এই জায়গাতে আমরা কি পাচ্ছি? √z পাচ্ছি। এবং কিভাবে পেলাম? এখানে তার হচ্ছে একটা গাণিতিক ক্যালকুলেশন আমরা দেখলাম কিভাবে √z আসলো। তাহলে এখানে আমরা √z লিখতে পারি। আচ্ছা, লিখে ফেললাম। তাহলে এই পর্যন্ত আমাদের কাজটা হয়ে গেল। কিন্তু আমরা মোটামুটি একটা জটিল একটা ফরম্যাট থেকে আমরা যে ফরম্যাটে আসলাম, হ্যাঁ এটাতে আমরা কিছুটা সরল করে ফেলতে পারলাম, এটা ঠিক আছে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি সরল হলো না। অর্থাৎ মানে প্রতি অন্তরজের ধারণা আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারতেছি না। আর যদি প্রতি অন্তরজের ধারণা আমরা ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু ইন্টিগ্রেশন নির্ণয় বা যোগজীকরণ করা সম্ভব হয় না। এই জন্য আমরা কি করব? এই জন্য যেহেতু আমরা প্রতি অন্তরজের ধারণা এখানে দাঁড় করাতে পারলাম না, এটা আমরা আরেকবার প্রতিস্থাপিত করব, অর্থাৎ আরেকবার প্রতিস্থাপন করব। আচ্ছা, এবার কি প্রতিস্থাপন করব? এবার করব জেড কে, এবার করব কি? জেড। তাহলে হচ্ছে আবার মনে করি জেড সমান হলো টি টু দি পাওয়ার 4। এবার জেড কে প্রতিস্থাপিত করব টি টু দি পাওয়ার 4 থেকে, 4 দ্বারা, মানে জেড এর স্থলে আমরা অন্য একটি চলক নিয়ে আসলাম, সেটা হচ্ছে টি। আচ্ছা, এখন আমরা যেহেতু জেড চলককে আমরা টি চলক দ্বারা প্রতিস্থাপিত করতেছি, এই জন্য আমরা কি করব? এই জন্য উভয় পক্ষকে আবার ডিফারেন্সিয়েশন করব। এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করব। তাহলে ডি ডি জেড, এখানে হলো জেড, এখানে হলো ডি ডি জেড, আর টি টু দি পাওয়ার 4। তাহলে এটা তো 1 হয়ে গেল, কেন ডি জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েশন 1। আর এই ক্ষেত্রে কি হবে? এখানে আছে ডি জেড অর্থাৎ চলক হলো জেড, আর এখানে আছে টি চলক হলো টি অর্থাৎ ভিন্ন। যেহেতু এখানে ভিন্ন চলক, এই জন্য আমরা সরাসরি কিন্তু ডিফারেন্সিয়েশন করতে পারতেছি না। এই জন্য আমরা কি করব? এখানে ডিটি নিয়ে আসলাম, টি টু দি পাওয়ার 4। কিন্তু ব্যাপারটা তো এমন নয় যে চাইলাম আর ডিটি লিখলাম, অর্থাৎ চলক এক করে দিলাম। এই যে ডি ডি জেড ছিল, মানে তো পরিবর্তন করা যাবে না। আমরা ফরম্যাটিং করতে পারি, আর ফরম্যাটিং বিষয়টা কি? মানের পরিবর্তন না করে গাণিতিক ক্যালকুলেশন করার উপযোগী করে তৈরি করে নেওয়া ওই ম্যাথের যে ধাপটাকে। কিন্তু ওটা আমরা করতে যাই তো মানে পরিবর্তন করতে পারবো না। এই জন্য আমরা কি করব? এখানে আমরা ডিটি ডিজেড লিখলাম। খেয়াল করি ফরম্যাটিং কিন্তু হয়ে গেছে। এই যে ডিজেড, সরি এখানে ডিজেডটা উপরে হবে আর ডিটিটা ডিটি ডিজেড, না ঠিকই আছে, ডিটিটা উপরেই হবে, কারণ এই যে ডিটি ডিটি 1 হয়ে গেল, আর ডিজেড আর ডি ডিজেড থেকে গেল। আচ্ছা, বিষয়টা আরেকবার খেয়াল করি। এই যে ডি ডিজেড, এখানে টি টু দি পাওয়ার 4। আচ্ছা, ইকুয়াল, এখানে আমরা ডিটি নিলাম, আর ডিটি কে ম্যানেজ করতে গেলে এখানে ডিটি ডিজেড। খেয়াল করি এই যে ডিটি ডিটি 1 হয়ে গেল, ডি ডিজেড, আর এখানে তো টি টু দি পাওয়ার 4 থাকলো। এখন এটা আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো, আর সাথে ডিটি বাই ডিজেড থেকে যাবে। আচ্ছা, এটার ডিফারেন্সিয়েশন কি হবে? 4t3 হবে, কারণ হচ্ছে n ইন্টু আমরা x টু দি পাওয়ার n এর যে ডিফারেন্সিয়েশনের ধারণা, সেটা কিন্তু আমরা ব্যবহার করতেছি। এখানে হবে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে আমরা তাই করলাম। এখানে 4 মাইনাস 1 অর্থাৎ 3 হয়ে গেল, আর এখানে থাকলো ডিটি ডিজেড। তাহলে অতএব
dz সমান সমান হবে 4t³ dt। আমরা কিন্তু পেয়ে গেলাম dz আমরা কি দ্বারা প্রতিস্থাপিত করব। যদি z কে প্রতিস্থাপিত করি t⁴ দ্বারা, সেই ক্ষেত্রে dz কে আমরা প্রতিস্থাপিত করব 4t³ dt দ্বারা। এখন আমরা আরেকবার প্রতিস্থাপিত করি 2/3। আচ্ছা, এখানে 2/3 লিখে ফেলি, ইন্টিগ্রেশনের সাইন, তারপরে dz এর স্থলে কি আসবে, এখানে আসবে হলো 4t³, তারপরে আসবে হলো dt, আর 1 মানে তো 1ই, আর z মানে হলো t⁴, আর এখানে √z, তার মানে হলো t⁴, আর রুট মানে হলো 1/2, অর্থাৎ হবে t²। কেন হবে? কারণ এই যে 4 আর 1/2 গুণ করলে হয় স্কয়ার বা 2 হয় আর কি, যে 4 গুণন 1/2 সমান সমান 2 হয়, সেটা স্কয়ার। তাহলে এখানে আমরা লিখলাম t²। আমাদের প্রতিস্থাপন হয়ে গেল। আমরা দ্বিতীয়বারের মতো প্রতিস্থাপন করলাম। এই দিক দিয়ে এই গাণিতিক সমস্যাটি একটু ভিন্ন, কেননা আমরা এ পর্যন্ত যেসব গাণিতিক সমস্যা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করছি, সেসব ক্ষেত্রে আমরা একবারই প্রতিস্থাপিত করছি, কিন্তু আজকে আমাদের করতে হলো 2 বার। করতে হলো কয়বার? 2 বার। এই জন্য একটু না, অনেকটা ভিন্ন বলা যায়। আচ্ছা, এখন আমরা কি করব? এই যে 4 হলো 2, 4 আর 2 গুণ করলে 8, তাহলে 8/3। আচ্ছা, এটা হলো। এখন এখানে আসছে t³। আচ্ছা, প্রথমে এটা লিখে ফেলি, t³ dt ডিভাইডেড বাই 1 প্লাস t²। এখন এক্ষেত্রে কি করব? আচ্ছা, এক্ষেত্রে যে কাজটি করতে পারি আমরা, যে খেয়াল করি 1 প্লাস t² নিলাম। এখন কথা হচ্ছে 1 প্লাস t² কে কি দিয়ে গুণ করলে t³ পাবো? এটা খুবই সহজ, t² দিয়ে গুণ করলাম। t² দিয়ে গুণ করলে ভুল হলো, এখানে t দিয়ে গুণ করতে হবে, t² না, t দিয়ে। t দিয়ে গুণ করলে t আর t³, অর্থাৎ t³ পাবো, কিন্তু সাথে একটা অতিরিক্ত t পাবো। তাহলে এই জন্য আমরা এখানে একটা -t নিলাম। তাহলে ব্যাপারটা কি হলো? আমরা ক্যালকুলেশনটা করে দেখি। t 1 প্লাস t² -t সমান সমান কি হয়? t আর 1 গুণ করলে t হয়, আর t আর t² গুণ করলে t³ হয়, -t সমান সমান হলো t। অর্থাৎ মানে কোনো পরিবর্তন কিন্তু হলো না, মানে কিন্তু পরিবর্তন হয় না, কিন্তু একটা ফরম্যাট আমরা দাঁড় করাইলাম। এখন আমরা এই t³ এর স্থলে এটা অনায়াসে লিখতেই পারি, কেননা t³ যা, এটাও কিন্তু ঠিক তাই। আচ্ছা, এখন আমরা এটা লিখে ফেলি, ইকুয়াল 8/3 ইন্টিগ্রেশনের সাইন, আর এখানে কি হচ্ছে t ইন্টু 1 প্লাস t² মাইনাস t, আর ডিভাইড বাই 1 প্লাস t², আর পাশে তো এই ডিটা থাকবেই, ওটাও আমরা এখন লিখতেছি dt। হ্যাঁ, এটার সুবিধাটা কি? সুবিধাটা এখনই আমরা বুঝতে পারবো যে এটার আমাদের সুবিধাটা কোন ক্ষেত্রে, dt। এখন আমরা কি করব? হর ঠিক রেখে লবটাকে আলাদা করে ফেলবো। যেমন এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করি, এখানে কি আছে t ইন্টু 1 প্লাস t² ডিভাইডেড বাই 1 প্লাস t² মাইনাস t ডিভাইডেড বাই 1 প্লাস t², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, dt। এই যে সুবিধা, এখন কিছুটা হলো বোঝা যাচ্ছে, আমরা আলাদা করলাম। আচ্ছা, এই যে আলাদা করলাম, এটা থেকে মানে কোনো পরিবর্তন হলো না? হলো না, কেননা আমরা যদি ভগ্নাংশের বিয়োগের ধারণা ব্যবহার করি, তাহলে কিন্তু অনায়াসে আমরা এই ধাপে বা পূর্বের অবস্থা আমরা ফেরত যাব, অর্থাৎ এখানে মানে কোনো পরিবর্তনই হয়নি। ইকুয়াল 8/3 ইন্টিগ্রেশনের সাইন, তাহলে 1 প্লাস t² ডিভাইড বাই 1 প্লাস t², এটা 1 হয়ে গেল। তাহলে এখানে হচ্ছে t মাইনাস, আর এটা যা আছে তাই আছে, t ডিভাইডেড বাই 1 প্লাস t², সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, t dt। আজ আমাদের কিন্তু মোটামুটি একটা সরল ফরম্যাট চলে আসছে বলা যেতে পারে, কারণ আমরা খুব সহজে টি এর ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পারবো, টি এর।
এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ধারণা ব্যবহার করলে আমরা টি ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এই যে দ্বিতীয় যে অংশটুকু আছে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে দ্বিতীয় অংশটুকু টি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন আমরা কেমন করে করব। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করার পূর্বে আমরা এটাকে আগে আলাদা করে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ইকুয়াল আমরা কি আলাদা করবো, এই যে 8/3 ইন্টিগ্রেশন সাইন টি এই যে ডিটি মাইনাস 8/3, তারপর এখানে কি আছে ইন্টিগ্রেশন সাইন টি ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার ডিটি আমরা এখানে আলাদা করে ফেললাম সুবিধার্থে, কারণ এইটুকু অংশের ইন্টিগ্রেশন করবো আর এইটুকু অংশের ইন্টিগ্রেশন করবো। এখন কথা হচ্ছে এই প্রথম যে অংশটি এটা ইন্টিগ্রেশন তো খুব সহজে আমরা করে ফেলতে পারবো, কিন্তু এই দ্বিতীয় অংশটির কি করব। আমাদের হয়তো মনে আছে যে একটা ফরম্যাট আমরা শিখছি, এটা বলা যেতে পারে এটা আজকে আমাদের হচ্ছে 41 নং ক্লাস, আর ওটা আমরা শিখছিলাম 38 নং ক্লাসে। কত নং ক্লাসে শিখছি? 38 নং ক্লাসে আমরা ওই ফরম্যাটটা নিয়ে আলোচনা করছিলাম। ওই ফরম্যাটটা আজকে আমরা ব্যবহার করব। আচ্ছা, তাহলে ফরম্যাটটা একটু বুঝে নেই বা জেনে নেই যে ফরম্যাটটা আসলে কী ছিল বা কীভাবে বা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, ফরম্যাটটা ছিল এমন, যদি এমন হয় যে ইন্টিগ্রেশন এটা হচ্ছে ধ্রুবক আর এক্স টু দি পাওয়ার এন, আর লবের ছিল এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে ডিএক্স। যদি এই ফরম্যাটের কোনো ফাংশন থাকে, এই যে কোনো ফাংশনের ফরম্যাটটা যদি এমন হয়, কেমন, এই যে লবে আছে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, যদি এই ফরম্যাটের কোনো ফাংশন থাকে। হ্যাঁ, এই ফাংশনটার বৈশিষ্ট্যটাকে বুঝে নিই। বৈশিষ্ট্যটা হলো এমন, এখানে একটা ধ্রুবক থাকলো, এ হচ্ছে যে কোনো একটা ধ্রুবক, আর এখানে একটা চলক যার পাওয়ার হচ্ছে এন, আর লবে কি আছে এই যে এন পাওয়ার এটা যত এক্স টু দি পাওয়ার তার চেয়ে এক কম, তার চেয়ে কত এক কম, সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশনটা কি হয়, এটা ইন্টিগ্রেশন হয় 1/a, অর্থাৎ 1 ধ্রুবক, সরি 1/a না 1/n হয়, এখানে ভুল বলা হয়েছিল, এখানে হবে 1/n, অর্থাৎ এই যে পাওয়ারটা এটা হবে সেটা 1/n ইন্টু লন হর প্লাস সি, এটা হবে তার ইন্টিগ্রেশন 1/n ইন্টু লন হর প্লাস সি। বৈশিষ্ট্যটা কি এটা আরেকবার খেয়াল করি। বৈশিষ্ট্যটা হলো এমন, এই যে হরে আর কি একটা ধ্রুবক থাকবে আর একটা চলক, তার যে কোনো পাওয়ার থাকতে পারে, যে কোনো পাওয়ারই থাকতে পারে, ওই জন্য আমরা ধরে নিলাম পাওয়ারটা হলো এন, আর এ মানে কি যে কোনো একটি ধ্রুবক। আর লবে কি আছে, এখানে এন এক্স এর পাওয়ার যত হবে তার চেয়ে এক কম হবে, অর্থাৎ চলকের পাওয়ার যত তার চেয়ে এক কম পাওয়ার হবে। যদি এমন কোনো ফাংশনে আমরা ইন্টিগ্রেশন করি, সেই ইন্টিগ্রেশন হবে কি 1/n, অর্থাৎ এই পাওয়ার এটা হবে গুণাত্মক বিপরীত 1/n লন হর মানে হচ্ছে যে a প্লাস এক্স টু দি পাওয়ার n হর প্লাস সি। তাহলে সেই ক্ষেত্রে ওই ফাংশনটি ইন্টিগ্রেশন আমরা এভাবে নির্ণয় করতে পারি। এটা একটা আমাদের ফরম্যাট, যেটা আমরা 38 নং ক্লাসে গাণিতিক ব্যাখ্যা সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করছিলাম। এটা এখন আজকে আমরা ব্যবহার করতে পারবো। কি হবে মিলাই দেখি যে এই যে আমাদের যে ফাংশনটার সাথে বা ফাংশনের বৈশিষ্ট্যের সাথে এই দ্বিতীয় অংশটি মেলে কিনা। খেয়াল করি 1 কি ধ্রুবক? হ্যাঁ, অবশ্যই 1 ধ্রুবক। তাহলে এখানে চলক কি টি এর উপর পাওয়ার কত 2, অর্থাৎ টি স্কোয়ার। আচ্ছা, টি এর পাওয়ার এটা আর কি হরে টি এর পাওয়ার যত মানে 2, লবে কি তার চেয়ে এক কম? হ্যাঁ, টি এর পাওয়ার এখানে 1, এখানে কোনো পাওয়ার উল্লেখ নেই, তার মানে এখানে টি এর পাওয়ার 1, অর্থাৎ হরে টি এর পাওয়ার যত বা চলকের পাওয়ার যত তার চেয়ে এক কম। তাহলে তো বলা যেতে পারে আমরা সরাসরি এই ফর্মুলাটি এখানে ব্যবহার করতে পারি। তাহলে কি হবে, এখানে 1/n, অর্থাৎ এখানে হবে 1/2 লন হর মানে কি 1 প্লাস টি স্কোয়ার, আর সি মানে তো এটা হলো একটা ইন্টিগ্রেশন ধ্রুবক। আর এখানে তো আমরা এক্স টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন ধারণা ব্যবহার করতেই পারি। তাহলে বলা যেতে পারে আমরা এখন ইন্টিগ্রেশনটা নির্ণয় করে ফেলতে পারি।
তাহলে আমরা এখানে পাচ্ছি 8/3 ইন্টু টি টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 মাইনাস 8/3 ইন্টু হচ্ছে 1/n, মানে এখানে 1/2 লন আর হর, তাহলে 1 প্লাস টি স্কোয়ার, 1 প্লাস টি স্কোয়ার আর হচ্ছে প্লাস সি। আমাদের কিন্তু ইন্টিগ্রেশনটা মোটামুটি করে ফেললাম, এখন জাস্ট আমরা সরল করব। এটা আমরা মিশিয়ে ফেলি, এটা আমাদের দরকার 9, তাহলে হচ্ছে 8/3 এখানে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এই যে এখানে কি আছে 2 আছে 8 আছে, ভাগ করলে 4 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 4/3 লন 1 প্লাস টি স্কোয়ার প্লাস সি। আর এখানে কি হবে, এই যে 2 দিয়ে আমরা 8 কে ভাগ করব, তাহলে এখানে হচ্ছে 4/3 টি স্কোয়ার মাইনাস 4/3 লন 1 প্লাস টি স্কোয়ার প্লাস সি। এখন কথা হচ্ছে আজকে আমাদের যে গাণিতিক সমস্যাটা ছিল সেটা ছিল এক্স চলক, এক্স চলকের। খেয়াল করি, এই যে এখানে আছে এক্স চলক, কিন্তু এখানে আমরা চলে আসছি কি টি চলকে। তাহলে টি চলকের স্থলে এক্স চলকটা স্থাপন করতে হবে বা প্রতিস্থাপন করতে হবে। এখন এটা করার উপায়টা কি? কারণ নাকি মাঝখানে কিন্তু আমরা আরেকটা চলকে টি চলকে আসছি, অর্থাৎ এক্স চলক থেকে আমরা গেছি জেড চলকে, যে চলক থেকে আসছি আমরা টি চলকে। এখন আমরা আবার ফেরত যেতে যাচ্ছি কোথায়, এক্স চলকে। আর সেটা কিভাবে করব, খুব জটিল বিষয় না, একটু যদি খেয়াল করি তাহলে আমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারব। যেমন এখানে আমরা কি ধরে নিচ্ছি, এখানে আমরা ধরে নিচ্ছি হচ্ছে জেড ইকুয়াল টি টু দি পাওয়ার 4। এখানে ধরছি জেড ইকুয়াল হচ্ছে টি টু দি পাওয়ার 4, আর জেড এর স্থলে খেয়াল করি এই জেড সমান ছিল এক্স টু দি পাওয়ার 3/2। খেয়াল করি এখানে আমরা কি ধরছি, আমরা এই যে একটু ইন্ডিকেট করে দিলাম বোঝার সুবিধার জন্য, যে জেড ইকুয়াল হচ্ছে টি টু দি পাওয়ার 4, তাহলে জেড ইকুয়াল টু দি পাওয়ার 4, সরি টি টু দি পাওয়ার 4, জেড ইকুয়াল হচ্ছে টি টু দি পাওয়ার 4। আচ্ছা, আর এখানে আমরা কি করছি, এক্স টু দি পাওয়ার 3/2 সমান জেড, তাহলে আমরা জেড এর স্থলে কি লিখতে পারবো এখন, এক্স টু দি পাওয়ার 3/2, বা এখানে আমরা জেড এর স্থলে লিখি এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়াল হলো টি টু দি পাওয়ার 4। এতটুকু নিশ্চয়ই বোঝা গেল। এখানে আমরা কি করছি, এখানে আমরা জেড সমান যে টি টু দি পাওয়ার 4 ধরে নিয়েছিলাম, এটা আমরা লিখলাম, আর তারপরে জেড এর স্থলে লিখলাম কি এক্স টু দি পাওয়ার 3/2। কিন্তু এখানে কি আছে, টি স্কোয়ার আছে, এখানে আছে হচ্ছে টি স্কোয়ার, অর্থাৎ এখানে আছে কি, এখানে আছে হলো টি টু দি পাওয়ার 4 আর এখানে আছে টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের টি স্কোয়ারের মানটা বের করে নিতে হবে। আর এটার উপায় কি, এটার উপায় আর কিছুই না, যে জাস্ট আমরা কি করব, উভয় পক্ষে যদি বর্গমূল করে থাকি, বর্গমূল করি বা পাওয়ার যদি হাফ নেই তাহলে চলে আসবে। খেয়াল করি আমরা উভয় পক্ষে পাওয়ার নিব হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 এর পাওয়ার নিলাম হাফ, আর টি টু দি পাওয়ার 4 এর পাওয়ারও নিলাম আমরা হাফ, উভয় পক্ষে আমরা কি নিলাম, পাওয়ার নিলাম হাফ। তাহলে কি হবে, এই যে 3/2 ইন্টু হলো 1/2 গুণ করলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3/4, আর 4 আর ইন্টু হলো 1/2, তাহলে এটা হচ্ছে টি স্কোয়ার। এই যে আমরা পেয়ে গেলাম, তাহলে টি স্কোয়ার স্থলে কি পেলাম, এক্স টু দি পাওয়ার 3/2। এখন এটা আমরা এখানে স্থাপন করতে পারবো, অনায়াসেই করতে পারবো। আচ্ছা খেয়াল করি টি স্কোয়ার আসছে, এখানেও টি স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 3/4। আচ্ছা, তাহলে ইকুয়াল 4/3 টি স্কোয়ার জায়গায় কি লিখবো, এক্স টু দি পাওয়ার 3/4 মাইনাস, আচ্ছা এটা কাজ হয়ে গেল, লিখে দিতে পারি, মাইনাস হচ্ছে 4/3 লন 1 প্লাস টি স্কোয়ার জায়গায় এক্স টু দি পাওয়ার 3/4 আর হচ্ছে প্লাস। আশা করি আজকে আমরা যে পদ্ধতি অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি
যেটা কিনা আমরা পরপর 2 বার ব্যবহার করলাম। আচ্ছা, তাহলে ধরে নেওয়া যায় যে এই যে আমরা একটু ভিন্নভাবে পরপর 2 বার প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে যে গাণিতিক সমস্যার সমাধানটি আজকে করলাম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।